আজকে আমরা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-27 শিক্ষাবর্ষের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026-27 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট সময় কিন্তু দেওয়া থাকতে পারে কোনো কোনো স্কুলে। দেখো এখানে এই যে প্রশ্নপত্র প্রথমে রয়েছে বিভাগ ক, 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নাও। এখানে 8টি প্রশ্ন দেওয়া আছে। 1 × 8 = 8। একের দাগে নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পায় 6 গুণ, 64 গুণ, 32 গুণ না 16 গুণ। তো নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায় এবং এটাকে বলা হয় নদীর ষষ্ঠ ঘাতের সূত্র। 2 নম্বর হচ্ছে পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হল ধান্দ, বিহোল, কাতারা, প্যাংকিয়াং হো। সঠিক উত্তর হচ্ছে কাতারা, অপশন গয়েরটান। এরপরের প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম হিমবাহ হলো জেমু, গঙ্গোত্রী, সিয়াচেন না হুবার। তো ভারতের দীর্ঘতম যে হিমবাহ সেটা হচ্ছে সিয়াচেন। নেক্সট, মরুভূমিতে শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি, প্লায়া, আর্ক না বাজাদা। সঠিক উত্তর হচ্ছে ওয়াদি। মেহগিনি উদ্ভিদ হলো চিরহরিত। এরপর পর্ণমোচী, সরলবর্গীয় না মরু উদ্ভিদ। তো মেহগিনি হচ্ছে চিরহরিত উদ্ভিদ। তারপরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল দোদাবেতা, আনাইমুদি, ধূপগড় না কলসুবাই। তো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। পশ্চিম ভারতের ধূলিঝড়কে বলা হয় বরদেইচিলা। এরপর আম্রবৃষ্টি, লু না আধি। উত্তর লিখবে আধি। পরের প্রশ্ন, ভারত ও আফগানিস্তানের আন্তর্জাতিক সীমান্তরেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন, ডুরাল্ড লাইন না এলওসি। এর উত্তর হবে ডুরাল্ড লাইন। ওকে। এরপর বিভাগ খতে রয়েছে 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 × 8 = 8। 2-এর প্রশ্ন, একটি বা দুটি শব্দ উত্তর লিখতে হবে। 1 × 4 = 4। দেখো 2-এর 1 নম্বর থেকে প্রশ্নে বলা হচ্ছে ভারতের বৃহত্তম কয়ালের নাম লিখুন। তো উত্তর লিখবে ভেম্বনাদ। এরপর হচ্ছে বহির্বিধৌত সমভূমিতে সৃষ্ট হ্রদগুলিকে কি বলা হয়? তো উত্তর হচ্ছে কেটল হ্রদ বলা হয়। এরপর থর মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে কি বলা হয়? উত্তর হচ্ছে ধ্রিয়ান। এগুলিকে ধ্রিয়ান বলা হয়। সুন্দরবনের একটি ভ্যানিসিং আইল্যান্ড এর নাম লেখো। উত্তর হচ্ছে ঘোড়ামারা। 2-2 নম্বর শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 4 = 4। 2-1 নম্বর দেখে ড্যাশ মাটির নিচের স্তরে হার্ড প্যান দেখা যায়। উত্তর হচ্ছে ল্যাটেরাইট মাটির নিচের স্তরে হার্ড প্যান দেখা যায়। ক্ষুদ্রাকার ও অগভীর ফিয়র্ডকে বলা ড্যাশ বলে। উত্তর হচ্ছে ফিয়ার্ড বলে। হীরাকুদ বহুমুখী প্রকল্প ড্যাশ নদীর উপর গড়ে উঠেছে। উত্তর হচ্ছে ওড়িশার মহানদী নদীর উপর গড়ে উঠেছে। ড্যাশ বালিয়াড়িতে 2টো সিং থাকে। উত্তর হচ্ছে বারখান বালিয়াড়িতে 2টো সিং থাকে। বিভাগ গয়ের প্রশ্ন 3 নম্বর দেখে সংক্ষেপে ব্যাখ্যা করতে হবে এগুলোকে। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 2 নম্বর করে, 4 দেখুন 8 নম্বর দেওয়া আছে 4টি প্রশ্নের জন্য। প্রথম প্রশ্ন, জুম চাষ কি? দেখো ভারতের উত্তর পূর্বাঞ্চলের অধিবাসীরা পর্বতের ঢালে বন জঙ্গল পুড়িয়ে চাষাবাদ করে। পরবর্তীতে জমি অনুর্বর হয়ে পড়লে অন্য স্থানে একইভাবে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে থাকে। একে স্থানান্তর কৃষি বা উত্তর পূর্ব ভারতে জুম চাষ বলে। অথবা নালী ও প্রণালী ক্ষয় কি? দেখো বৃষ্টির জলের দ্বারা মৃত্তিকার উপরিস্তরে ক্ষয়ের ফলে সরু লম্বা নালী সৃষ্টি হলে তাকে নালী ক্ষয় বলে। এই নালী ক্ষয়গুলি পরস্পর যুক্ত হলে তাকে প্রণালী ক্ষয় বলে। মধ্য গ্রাবরেখা কাকে বলে? দুটি হিমবাহ দুটি দিক থেকে এসে এক স্থানে মিলিত হয়ে উভয়ের মাঝখানে বাহিত পদার্থ জমা হয়ে যে সরু গ্রাবরেখা তৈরি হয় তাকে মধ্য গ্রাবরেখা বলে। অথবা স্বাভাবিক বাঁধ কি? নদীর সমভূমি প্রবাহে বন্যার ফলে কোনো কোনো অঞ্চলে নদীর তীর বরাবর নুড়ি, বালি, কাদা প্রভৃতি জমা হয়ে যে উঁচু বাঁধের সৃষ্টি হয় তাকে স্বাভাবিক বাঁধ বলে। তারপর দেখো ক্রেভাস বা হিমদড়ি কাকে বলে? তো উত্তল ঢালযুক্ত পর্বতগাত্রের উপর দিয়ে প্রবাহিত হিমবাহের পৃষ্ঠদেহে পাশাপাশি সমান্তরাল ও আড়াআড়ি অসংখ্য ফাটলকে একত্রে বলে ক্রেভাস। তারপর দেখো ইনসেলবার্জ কাকে বলে? তো মরু অঞ্চলে কঠিন শিলা দ্বারা গঠিত অঞ্চল দীর্ঘদিন ধরে ক্ষয়ের ফলে প্রায় সমতল ভূমিতে পরিণত হয়। এইরূপ সমতল অঞ্চলে কঠিন শিলাস্তর অনেক সময় অনুচ্চ টিলার আকারে বিভিন্নভাবে দাঁড়িয়ে থাকে। গোলাকৃতির এইসব অনুচ্চ টিলাকে ইনসেলবার্জ বলে।
এরপর খাদার ও ভাঙ্গার কি? নবীন পলিগঠিত নিম্নভূমিকে বলা হয় খাদার। এই প্রকার মৃত্তিকা খুবই উর্বর। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে এই প্রকার মৃত্তিকা দেখা যায়। প্রাচীন পলি মৃত্তিকা দিয়ে গঠিত উচ্চভূমিকে বলা হয় ভাঙ্গার। এই মৃত্তিকা কৃষিকাজের জন্য ততটা সহায়ক নয়। অথবা পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু পশ্চিম দিক থেকে কাশ্মীর, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে প্রবেশ করে বেশ কয়েকটি প্রচুর ঝড়ঝঞ্ঝা ও তুষারপাত ঘটায়। একেই পশ্চিমী ঝঞ্ঝা বলে। বিভাগ ঘয়ের প্রশ্ন 4 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 দুগুণে 6 নম্বর দেওয়া আছে দুটি প্রশ্নের জন্য। কারণ 1 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকে। প্রথম প্রশ্ন, এয়ারদান ও জিউগেনের মধ্যে পার্থক্য কী কী? তো এয়ারদান ও জিউগেনের মধ্যে পার্থক্য কী? 1 নম্বর হচ্ছে, দেখো এদের অবস্থান অনুসারে পার্থক্য। কঠিন শিলাস্তরের উপর দিক ক্ষয় হলে এর সৃষ্টি হয়, অর্থাৎ এয়ারদানের সৃষ্টি হয়। আর কোমল শিলাস্তরের উপরের দিক ক্ষয় হলে এই যে জিউগেন এটা সৃষ্টি হয়। আকৃতি কেমন? এটি অনেকটা জাহাজের মাস্তুলের মতো লম্বা ও সরু হয়। আর এটি টেবিল ও ডেক চেয়ারের মতো দেখতে হয় এবং উপরের অংশ চ্যাপ্টা হয়। তারপর 3 নম্বর হচ্ছে ক্ষয়ের প্রকৃতি। বায়ুর অপসারণ এবং অবঘর্ষ প্রক্রিয়ার ফলে শিলা উল্লম্বভাবে ক্ষয়প্রাপ্ত হয়। আর বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ার ফলে শিলা উল্লম্ব অনুভূমিকভাবে পাশাপাশিভাবে ক্ষয়প্রাপ্ত হয়। তাদের 1-2 নম্বর, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন? 1 নম্বর হচ্ছে মূল ও উপনদীর ক্ষয় ক্ষমতা। প্রধান হিমবাহের ক্ষয় ক্ষমতা উপনদী হিমবাহের তুলনায় অনেক বেশি হয়। এর ফলে প্রধান উপত্যকাটি উপত্যকার চেয়ে গভীর ও প্রশস্ত হয়। 2 নম্বর হচ্ছে ক্ষয়ের অসামঞ্জস্য। যখন বরফ গলে যায় তখন উপনদী প্রধান উপত্যকার তলদেশ থেকে অনেক উঁচুতে অবস্থান করে এবং মূল উপত্যকার ওপর ঝুলে থাকে। তারপর দেখো 3 নম্বর পয়েন্ট হচ্ছে জলপ্রপাত সৃষ্টি। এই অসমতল ঢাল বা ঢালের পার্থক্য জলপ্রপাত সৃষ্টির মূল কারণ। এই ঝুলন্ত উপনদী উপত্যকা থেকে বরফ গলা জল যখন খাড়া ঢাল বেয়ে প্রধান উপত্যকায় নামে তখনই ঝুলন্ত জলপ্রপাত সৃষ্টি হয়। তারপর দেখো 4-2 নম্বর, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। তো এখানে প্রশ্ন রয়েছে, দেখো সামাজিক বনসৃজনের উদ্দেশ্যগুলি কী কী? তো 1 নম্বর হচ্ছে জ্বালানি কাঠ ও পশুখাদ্য সরবরাহ। গ্রামীণ এলাকায় জ্বালানি কাঠ, গবাদি পশুর খাদ্য অর্থাৎ ঘাস এবং অন্যান্য ক্ষুদ্র বনজ সম্পদ যেমন হচ্ছে ফল পাতা এগুলো সরবরাহ নিশ্চিত করে সাধারণ মানুষের চাহিদা মেটানো, এটা হচ্ছে একটি উদ্দেশ্য সামাজিক বনসৃজনের। 2 নম্বর হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ু দূষণ হ্রাস এবং মাটির ক্ষয় রোধ করে সামগ্রিক পরিবেশের ভারসাম্য বজায় রাখা। 3 নম্বর হচ্ছে কর্মসংস্থান ও আয় বৃদ্ধি। স্থানীয় পতিত জমি, রাস্তা ও রেলপথের ধারে বৃক্ষরোপণ করে ভূমিহীন কৃষক ও গ্রামীণ দরিদ্র মানুষের জন্য অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টি করা এবং তাদের আয় বৃদ্ধি করা। তাহলে 2 নম্বর, বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। তো বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি হচ্ছে 1 নম্বর ছাদের ওপর সংরক্ষণ। বাড়ি বা ভবনের ছাদে পড়া জল পাইপের মাধ্যমে সংগ্রহ করে ফিল্টার ট্যাঙ্কে সঞ্চয় করা বা সরাসরি ভূগর্ভে প্রবেশ করানো, এটা হচ্ছে একটি বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি। 2 নম্বর হচ্ছে বাঁধ ও পুকুর নির্মাণ। ছোট ছোট বাঁধ, পুকুর বা জলাধার তৈরি করে বৃষ্টির জল ধরে রাখা এবং চাষের কাজে ব্যবহার করা বা ভূগর্ভে প্রবেশ করানো। 3 নম্বর ভৌম জল রিচার্জ। অগভীর কূপ বা গর্ত তৈরি করে বৃষ্টির জল সরাসরি ভূগর্ভের জলস্তরে প্রবেশ করিয়ে ভূগর্ভস্থ জলের পরিমাণ বাড়ানো। তো এইগুলো হচ্ছে জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি। এরপর বিভাগ অঙ্গতে 5 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির বিস্তারিত উত্তর দাও। 5×2 = 2। 5-1 নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। প্রথম প্রশ্ন, মরুভূমিতে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। তো বায়ু ও অনিয়মিত জলধারার এই মিলিত কার্যের ফলে গঠিত প্রধান ভূমিরূপগুলি হলো 1 নম্বর হচ্ছে পেডিমেন্ট। এটি পর্বতের পাদদেশে বায়ু, অনিয়ন্ত্রিত জলধারা ও আবহাওয়া বিকারের মিলিত ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রায় সমতল শিলাময় ভূমিভাগ। এটি ধীরে ধীরে বিস্তৃত হয়ে পেডিপ্লেন সৃষ্টি করে। 2 নম্বর হচ্ছে ওয়াদি। মরু অঞ্চলে আকস্মিক বৃষ্টিপাতের ফলে জলধারা যে শুষ্ক নদীখাত বা উপত্যকার সৃষ্টি করে তাকে ওয়াদি বলে। 3 নম্বর হচ্ছে বাজাদা। পর্বতের পাদদেশ থেকে নেমে আসা অস্থায়ী জলধারা বা স্রোত পলল শঙ্কু রূপে পলি, নুড়ি ইত্যাদি সঞ্চয় করে। এই একাধিক পলল শঙ্কু পরস্পর যুক্ত হয়ে যে বিস্তৃত ঢালু সঞ্চয়জাত ভূমি সৃষ্টি করে তাকে বাজাদা বলে।
তারপর হচ্ছে প্লায়া। প্লায়া হলো মরু অঞ্চলের বাজাদার কেন্দ্রে বা অবনমিত স্থানে সৃষ্টি একটি অস্থায়ী লবণাক্ত হ্রদ। বৃষ্টির জল জমা হওয়ার পর তীব্র বাষ্পীভবনের জল দ্রুত শুকিয়ে যায় এবং হ্রদের তলদেশে লবণ ও সূক্ষ্ম কাদার পুরু স্তর জমা হয়। এই লবণাক্ত সমতল ভূমি হলো প্লায়া। এরপর হচ্ছে দেখো 5-1-2 নম্বর, নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। নদীর ক্ষয়কার্যের ফলে 3টি প্রধান ভূমিরূপ হলো, 1 নম্বর হচ্ছে গিরিখাত। নদীর উচ্চভূমিতে নিম্ন ক্ষয়ের ফলে ভি আকৃতির উপত্যকা যখন খুব গভীর ও সংকীর্ণ হয় তখন তাকে গিরিখাত বলে, যেমন সিন্ধু নদের গিরিখাত। এরপর হচ্ছে জলপ্রপাত। নদীর গতিপথে কঠিন ও কোমল শিলাস্তর আড়াআড়িভাবে থাকলে কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে জল সোজা নিচে পড়লে জলপ্রপাত সৃষ্টি হয়, এবং কর্ণাটকের যেমন হচ্ছে কর্ণাটকের যোগ জলপ্রপাত। তারপর হচ্ছে ভি আকৃতির উপত্যকা। নদীর উচ্চভূমিতে নদীর উচ্চভূমিতে নিম্নক্ষয় বেশি হওয়ার ফলে নদী উপত্যকা ইংরাজি ভি অক্ষরের মতো ধারণ করে, এটা হচ্ছে ভি আকৃতির উপত্যকা। আচ্ছা, 2 প্রশ্ন হচ্ছে, এখান থেকেও একটি প্রশ্ন উত্তর করতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। তো প্রথম প্রশ্ন দেখো, অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং পদ্ধতিগুলি লেখো। যে কোনো 4টি পদ্ধতি এখানে আলোচনা করতে বলা হচ্ছে। তো অরণ্য সংরক্ষণ বলতে অরণ্যের যথাযথ ব্যবহার এবং ভবিষ্যতের জন্য এর পুনরুৎপাদন ও সংরক্ষণকে বোঝায়। তো এর প্রয়োজনীয়তা কি? 1 নম্বর হচ্ছে পরিবেশের ভারসাম্য। অরণ্য কার্বন ডাই অক্সাইড শোষণ করে ও অক্সিজেন ত্যাগ করে এবং পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ভারসাম্য বজায় রাখে বাস্তুতন্ত্রের। 2 নম্বর হচ্ছে জল সংরক্ষণ। গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রাখে, ফলে মাটির ক্ষয় রোধ হয় এবং জল ভূগর্ভে প্রবেশ করে ভূগর্ভস্থ জলের স্তর উন্নত হয়। 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। কাঠ, মধু, আঠা, ভেষজ উদ্ভিদ ইত্যাদির মতো বিভিন্ন বনজ সম্পদ সরবরাহ করে মানুষের জীবিকা ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। ঠিক আছে, এইগুলো হচ্ছে এই যে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা এগুলো। ঠিক আছে, দেখো পদ্ধতিগুলো আমরা লিখছি, দেখো 4 নম্বর দিয়ে বা তোমরা 1 নম্বর করে লিখবে এগুলো। আইন প্রণয়ন ও কঠোর প্রয়োগ। তো গাছ কাটা ও বনাঞ্চল ধ্বংসের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই যে অরণ্য সংরক্ষণের যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো কী সেগুলো আমরা লিখছি, দেখো। এরপর 2 নম্বর হচ্ছে আমাদের সামাজিক বনসৃজন। প্রতি জমি, রাস্তার ধার বা রেললাইনের পাশে বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করে স্থানীয় জনগণের চাহিদা মেটানো এবং বনাঞ্চলের পরিমাণ বৃদ্ধি করা। তো এইগুলো হচ্ছে আমাদের যে অরণ্য সংরক্ষণের পদ্ধতি, সেগুলো লিখলাম। তারপর হচ্ছে পরের প্রশ্ন আমাদের 5-2 নম্বর দেখে, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলির প্রভাব আলোচনা করো। যে কোনো 5টি লিখতে হবে। তো ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক বা নির্ধারকগুলি হল: 1 নম্বর অক্ষাংশ। কর্কটক্রান্তি রেখা ভারতের প্রায় মাঝামাঝি দিয়ে যাওয়ার ফলে এর দক্ষিণে উষ্ণক্রান্তীয় এবং উত্তরে উপক্রান্তীয় জলবায়ু বিরাজ করে। 2 নম্বর হিমালয় পর্বতের প্রভাব। হিমালয় পর্বত মধ্য এশিয়া থেকে আগত অতি শীতল সাইবেরীয় বায়ু ভারতের প্রবেশে বাধা দেওয়ায় শীতকালে তীব্র ঠান্ডা কমে যায়। এটি মৌসুমী বায়ুকে বাধা দিয়ে বৃষ্টিপাত ঘটায়। 3 নম্বর মৌসুমী বায়ু। ভারতের জলবায়ু প্রধানত মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত। এই বায়ুর আগমন ও প্রত্যাগমনের ফলে ভারতের 4টি ঋতু সুস্পষ্টভাবে অনুভূত হয়। 4 নম্বর সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জলবায়ু সমভাবাপন্ন, যেমন মুম্বাই, কিন্তু সমুদ্র থেকে দূরত্ব বাড়লে জলবায়ু চরমভাবাপন্ন হয়, যেমন হচ্ছে দিল্লি। 5 নম্বর হচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা ক্রমশ কমতে থাকে। সমুদ্র সমতল থেকে উপরে উঠলে উষ্ণতা প্রতি 1000 মিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমে। তাই পার্বত্য অঞ্চলের জলবায়ু শীতল হয়। তো এই ছিল তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026-27 শিক্ষাবর্ষের ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করলাম। প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এর আগে আমরা 2টো সেট দিয়েছি, এটা 3 নম্বর সেট। ঠিক আছে, তো প্রতিটা সেট তোমরা প্র্যাকটিস করে নেবে এবং প্রশ্নদের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেইড কোর্সের মধ্যে কিন্তু পাবে তোমরা পিডিএফগুলোকে। এবং প্রথমে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করার পর রেজিস্টার করে নেবে। নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, স্টেট, সিটি লিখবে, নিজের এলাকার নাম এবং পাসওয়ার্ড নিজের মতো তৈরি করে দিতে হবে। ঠিক আছে, তারপর লগ ইন করতে হবে। সেম ফোন নাম্বার আর সেম পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন করে তোমরা অ্যাপের মধ্যে প্রবেশ করবে এবং সেখানে তোমরা যে ফ্রি কোর্সও দেওয়া আছে কিছু এবং পেইড কোর্সও থাকবে, সেগুলো তোমরা নিয়ে ব্যবহার করতে পারো। তো আজকের ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।